মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটিমাত্র অস্ত্র স্থানান্তর পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। এখানে শুধু একটি সামরিক লেনদেনের কথা বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে এমন একটি ঘটনার কথা যা আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র স্থানান্তর হিসেবে বিবেচিত হতে পারে। উত্তর কোরিয়ার উন্নত সলিড ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়াসাং-18 এর প্রায় ৫০০ ইউনিট নাকি গোপন অপারেশনের মাধ্যমেই ইরানের হাতে পৌঁছেছে। এই মিসাইলের পরীক্ষামূলক পাল্লা ১৫,০০০ কিলোমিটারেরও বেশি, যার অর্থ এটি শুধু ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি নয়, বরং তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এই সংখ্যাটির গুরুত্ব বোঝার জন্য তুলনা করা জরুরি। যুক্তরাষ্ট্রের স্থলভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থায় প্রায় ৪০০ মিনিটিমান ৩ আইসিবিএম রয়েছে, যেগুলো স্থির সাইলোতে অবস্থান করে এবং বহুদিন ধরেই প্রতিপক্ষের কাছে পরিচিত। বিপরীতে ওয়াসাং-18 একটি রোড মোবাইল সিস্টেম। এটি চলমান, লুকিয়ে থাকা এবং দ্রুত অবস্থান পরিবর্তন করার ক্ষমতা রাখে। ফলে এগুলোকে আগেভাগে শনাক্ত করে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই একটি বৈশিষ্ট্যই প্রিএম্পটিভ স্ট্রাইক ডক্ট্রিনকে কার্যত অকার্যকর করে দেয়, কারণ আপনি এমন একটি লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবেন না যার অবস্থান আপনি নিশ্চিতভাবে জানেন না এবং যা কয়েক ঘন্টা নয়, কয়েক মিনিটের মধ্যে উৎক্ষেপণ করতে সক্ষম। এই পুরো স্থানান্তর কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নের উত্তরে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। প্রথমত, ভৌগোলিক কৌশল। স্থানান্তরটি নাকি স্থলপথে এমন রুট ব্যবহার করে সম্পন্ন হয়েছে যা মার্কিন নজরদারির মূল অগ্রাধিকার এলাকার বাইরে। দ্বিতীয়ত, সময় ব্যবস্থাপনা। পুরো অপারেশনটি প্রায় ১৪ মাস ধরে ধাপে ধাপে সম্পন্ন করা হয়েছে, যেখানে প্রতিটি চালান এত ছোট রাখা হয়েছে যে সেটি বড় অ্যালার্ম সৃষ্টি করেনি। তৃতীয়ত, ডিসেপশন বা ছদ্মবেশ। পরিচিত সামরিক স্থাপনাগুলোতে স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে প্রকৃত অপারেশন পরিচালিত হয়েছে এমন জায়গা থেকে যেগুলো গোয়েন্দা নজরদারির বাইরে ছিল। ফলাফল, বিশ্বের সবচেয়ে উন্নত গোয়েন্দা ব্যবস্থায়ও এই স্থানান্তর শনাক্ত করতে পারেনি যতক্ষণ না এটি সম্পূর্ণ হয়ে যায়। ওয়াসাং-18 কেন এত গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য এর প্রযুক্তিগত দিকগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। প্রথমত, এটি সলিড ফুয়েল মিসাইল। আগের লিকুইড ফুয়েল মিসাইলের মতো এতে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন নেই। লঞ্চার মাত্র কয়েক মিনিটের মধ্যে মিসাইল উৎক্ষেপণ করতে পারে, ফলে আগাম আঘাত হানার সুযোগ প্রায় নেই। দ্বিতীয়ত, এর পাল্লা পুরো কৌশলগত মানচিত্র বদলে দেয়। ইরানের যে কোনো স্থান থেকে উৎক্ষেপণ করলে এটি ইউরোপ, মধ্যপ্রাচ্য এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে। তৃতীয়ত, এর গাইডেন্স সিস্টেম। এটি ইনার্শিয়াল নেভিগেশন এবং স্টেলার আপডেট ব্যবহার করে, যা জিপিএস-এর উপর নির্ভরশীল নয়। ফলে ইলেকট্রনিক জ্যামিং কার্যত অকার্যকর হয়ে যায়। টেক্সটের ভাষায় এই মিসাইল তারার মাধ্যমে পথ নির্ধারণ করে, যা আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার সীমাবদ্ধতাকে স্পষ্ট করে। চতুর্থ স্তর, সার্ভাইভিলিটি। এই মিসাইল একটি ম্যানুভারিং রেন্ট্রি ভেহিকেল বহন করে, অর্থাৎ টার্মিনাল পর্যায়ে এটি পূর্বানুমিত ব্যালিস্টিক পথ ধরে সোজা পড়ে না, বরং লিটারাল ম্যানুভার করে। এর ফলে থার্ড বা অ্যারো 3 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলো মূলত প্রেডিক্টেবল ট্র্যাজেক্টরি আর নন ম্যানুভারিং রেন্ট্রি ভেহিকেল ধ্বংস করার জন্য অপটিমাইজ করা, সেগুলোর ইন্টারসেপ্ট প্রবাবিলিটি দ্রুত কমে যায়। অর্থাৎ শুধু আক্রমণ নয়, প্রতিরোধের জন্য বানানো সবচেয়ে ব্যয়বহুল স্তরভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থায়ও এই থ্রেট প্রোফাইলের বিপরীতে নিজেদের সীমাবদ্ধতার মুখে পড়ছে। এখন কল্পনা করুন, এই ক্ষমতা ১ বা ২ ইউনিটে নয়, ৫০০ রোড মোবাইল প্ল্যাটফর্মে। প্রতিটি আলাদা জায়গায় ছড়িয়ে আছে, প্রতিটি প্রিএম্পটিভ স্ট্রাইকে টিকে যাওয়ার মতো, প্রতিটি জ্যাম রেজিস্ট্যান্স, প্রতিটি ইন্টারসেপ্ট করা কঠিন। এটাই পুরো অঞ্চলের প্রতিরক্ষা স্থাপত্যকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এখন যদি এই প্রযুক্তিগত ক্ষমতাগুলোকে ৫০০ ইউনিটের সঙ্গে গুণ করা হয়, তাহলে একটি নতুন বাস্তবতা তৈরি হয়। এটি এমন এক প্রতিরক্ষা প্রতিরোধ সমীকরণ যা বিদ্যমান কোনো ব্যবস্থার মাধ্যমে সহজে মোকাবেলা করা সম্ভব নয়। এটি শুধু একটি নতুন অস্ত্র নয়, এটি একটি নতুন কৌশলগত বাস্তবতা। এই মুহূর্তে ওয়াশিংটনের সামনে যে বিকল্পগুলো রয়েছে, সেগুলোর প্রতিটির গভীরই ঝুঁকিপূর্ণ এবং কোনো সহজ সমাধান দেয় না। প্রথমত, সরাসরি সামরিক হামলা। শুনতে কার্যকর মনে হলেও বাস্তবে
500 মোবাইল লঞ্চার ছড়িয়ে থাকায় এটি পূর্ণাঙ্গ যুদ্ধ ছাড়া সম্ভব নয়, যা হরমুজ প্রণালী বন্ধ, আঞ্চলিক মিলিশিয়াদের সক্রিয়তা এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কার ঝুঁকি তৈরি করবে। দ্বিতীয়ত, কভার্ট অ্যাকশন, যেমন স্যাবোট্যাক বা সাইবার অ্যাটাক, এসব দীর্ঘমেয়াদী কৌশল যা তাৎক্ষণিক হুমকি কমাতে পারে। তৃতীয়ত, কূটনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা, কিন্তু ইরান এই সক্ষমতা অর্জন করেছে কৌশলগত নিরাপত্তার জন্য, তাই তা স্বেচ্ছায় ছেড়ে দেওয়া তাদের জন্য বাস্তবসম্মত নয়। চতুর্থত, উন্নত মিসাইল ডিফেন্স মোতায়েন, কিন্তু এখানে বড় সমস্যা হলো সংখ্যা ও খরচ। 500 ICBM ঠেকানোর মতো ইন্টারসেপ্টর নেই, আর প্রতিটির খরচ অত্যন্ত বেশি। শেষত, সরাসরি আলোচনা, এটাই হয়তো বাস্তবসম্মত পথ, কিন্তু রাজনৈতিকভাবে সবচেয়ে কঠিন, কারণ এতে ইরানের অর্জিত ডিটারেন্স স্বীকার করতে হয়, যা ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর বাস্তবতা। এই সামরিক বাস্তবতার রাজনৈতিক এবং মানসিক অভিজ্ঞতা বিশাল। ন্যারেটিভ অনুযায়ী ইসরায়েলের ভেতরে জনগণের মানসিকতা পাল্টে যাচ্ছে। আয়রন ডোমের সীমাবদ্ধতা আগেও ছিল, কিন্তু সেটি সহনীয় ছিল কারণ সামগ্রিক কৌশলগত কাঠামো অক্ষত ছিল। কিন্তু 500 সম্ভাব্য শত্রু ICBM সম্ভবত পারমাণবিক অনিশ্চয়তা নিয়ে কোনো মনস্তাত্ত্বিক পুনর্ব্যাখ্যা দিয়ে ঠেকানো যায় না। এই বাস্তবতা নাকি সাধারণ ইসরায়েলি নাগরিকদের কাছে অস্তিত্বগত হুমকি হিসেবে ধরা দিচ্ছে। স্টক এক্সচেঞ্জে ধাক্কা, শেকেলের অবমূল্যায়ন, বিদেশি বিনিয়োগে বিরতি, পর্যটন খাতের থমকে যাওয়া, রেটিং এজেন্সির পর্যালোচনা, সবকিছু মিলিয়ে সামরিক সংকট এখন অর্থনৈতিক সংকটেরও রূপ নিয়েছে। একটি রাষ্ট্রের নিরাপত্তা শুধু অস্ত্র দিয়ে চলে না, চলে অর্থনীতি দিয়ে, আর সেই ইঞ্জিনটাই চাপের মুখে পড়ছে। এই ঘটনার প্রভাব শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক। এটি পোস্ট কোল্ড ওয়ার নন প্রলিফারেশন কাঠামোকে চ্যালেঞ্জ করছে। একটি স্যাংশনড রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে 500 ICBM সরবরাহ করেছে। এটি শুধু নিয়ম ভাঙা নয়, বরং পুরো ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। এর ফলে অন্যান্য দেশও নতুন করে হিসেব করতে পারে নিষেধাজ্ঞা সহ্য করে কৌশলগত সুবিধা অর্জন করা সম্ভব কিনা। সব মিলিয়ে এই পরিস্থিতি একটি নতুন বিশ্ব বাস্তবতার ইঙ্গিত দেয়। এখানে আর শুধু প্রযুক্তি নয়, বরং কৌশল, অভিযোজন এবং রাজনৈতিক সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যৎ। পুরনো মধ্যপ্রাচ্য, পুরনো প্রতিরক্ষা কাঠামো এবং পুরনো শক্তির ভারসাম্য সবকিছুই পরিবর্তনের মুখে। প্রিয় দর্শক, উত্তর কোরিয়ার এই মিসাইলকে আপনি কিভাবে দেখছেন? এই নতুন বাস্তবতায় কি বড় শক্তিগুলো নিজেদের কৌশল বদলাবে, নাকি ভুল সিদ্ধান্তের মাধ্যমে একটি সংঘাতের দিকে এগিয়ে যাবে, যেখান থেকে ফিরে আসার কোনো পথ থাকবে না? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।